নমস্কার, স্টাডি আইকিউ বাংলাতে তোমাদের প্রত্যেককে জানাই সাদর অভিনন্দন। আমি পূজা মজুমদার তোমাদের সঙ্গে আজকে আলোচনা করতে চলেছি এনসিইআরটি ক্লাস 11 এর চ্যাপ্টার নাম্বার 2। তো বেসিক্যালি জিওগ্রাফি সাবজেক্টটা এরকম অনেক সময় কি করে ভিডিওতে ক্লিক করেও চলে যায়, ভাই কি বোরিং সাবজেক্ট। তো শুধু তাই নয়, আমি একটা না অ্যাকচুয়ালি একজন কমেন্ট করেছে আর দুজন টেলিগ্রামে মেসেজ করেছে যে ম্যাম জিওগ্রাফি ইজ ভেরি ডাল সাবজেক্ট ফর মি। আমার প্রথম কথা জিওগ্রাফি ভালোও লাগে না আর আমার কাছে যথেষ্ট বোরিং মনে হয়। সো হোয়াট টু ডু? তো আমি সেই মুহূর্তে কমেন্টে আনসার দিইনি এই জন্য, বিকজ আই ওয়ান্টেড টু কিপ দ্যাট আনসার ফর দ্য ক্লাস। বিকজ আজকে থেকে তোমরা বলতে পারো আমি এক রকমের ধরো প্রমিস করেছি নিজের কাছে। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার এক সময় অপশনালে একবার জিওগ্রাফিও আমি ট্রাই করেছিলাম। তো সেই সময় জিওগ্রাফির প্রতি আমার একটা দারুণ ভালোবাসা তৈরি হয় এবং তার পিছনে একজনের অবদান খুব, সেটা আমার স্কুল লেভেলে যিনি আমার শিক্ষিকা ছিলেন, তখন তার কাছ থেকে আমি জিওগ্রাফি সম্পর্কে না আইডিয়াস খুব ক্ল্যারিটির সঙ্গে পাই। আর যত বেশি জিওগ্রাফিক্যাল আইডিয়াস আমার কাছে ক্লিয়ারলি আসতে শুরু করে তত সাবজেক্টটাকে আমি ভালোবাসতে শুরু করি। তো দেখো, আমি তো গ্যারান্টি নিয়ে বলতে পারি না যে তোমাদেরও ভালো লাগার সাবজেক্ট হবে কিনা, বাট ইয়েস আই উড লাইক টু টেল ইউ কে আমি এইভাবে তোমাদেরকে বোঝাতে চাই যাতে তোমরা আজকে যে জিওগ্রাফিটা শিখছো বা পড়ছো বা যেটা বুঝছো, ডেফিনেটলি এনসিইআরটি ইজ আওয়ার বেস্ট টাইমলাইন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তোমাদেরকে বলি যে যে সাবজেক্টটা তোমরা পড়ছো সেটা সম্পর্কে যেন তোমাদের অ্যাটলিস্ট কিছুটা হলেও ইন্টারেস্ট গ্রো হয়, সেই চেষ্টাটা আমি করতে পারি। দেখো, এনসিইআরটি আমাদের অপশানে তো আছেই, তার মধ্যে একটা জিনিস আমি অবশ্য করে তোমাদেরকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে ধরো এনসিইআরটি তুমি না যদি চাও যে তুমি এনসিইআরটি 11 আর 12-এ পুরো ফান্ডামেন্টাল জিওগ্রাফি কিনবে না, সেই ক্ষেত্রে ইউ ক্যান গো বাই দিস বুক। ইয়েস, দিস ইজ স্টাডি আইকিউ জিওগ্রাফি বুক আর ফান্ডামেন্টাল অফ জিওগ্রাফি। সো ইউ উইল গেট টু নো দ্য হোল সামথিং। আর মানে এনসিইআরটি অনেক সময় কি হয়, অনেকে কনফিউজ হয়ে থাকে যে কি পড়বে কি না পড়বে, এই একটা ব্যাপার থাকে প্রত্যেকের জন্য। আমি আরেকবার দেখে দিচ্ছি, অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট দুটোর ক্ষেত্রে এটা অ্যাভেলেবল, অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট দুটোর ক্ষেত্রে এটা অ্যাভেলেবল। তো সেই ক্ষেত্রে তুমি এটাকে ঘরে বসে পেতে পারো এবং বিশ্বাস করো whatever is written in the NCERT, whatever the conceptual clarity is there in NCERT, that has been compiled in the same book. তো তুমি একটা জায়গাতে পুরো জিনিসটা পেয়ে যাবো। দিস ইজ ওয়ান অফ দ্য আইডিয়া আই ক্যান গিভ ইউ। ইউ ক্যান গো বাই দিস অ্যান্ড ডেফিনেটলি ক্লাস ফলো করো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা রাখবো সাবজেক্টটা একটু একটু করে ভালো লাগতে শুরু করবে। আর কি জানি, ক্লাস যখন পুরো শেষ হয়ে যাবে তখন তোমাদের একটা ফেভারিট সাবজেক্ট হয়ে উঠতেই পারে, যেমন আমার ক্ষেত্রে হয়েছিল। প্রথমে আই ওয়াজ ভেরি বোর্ড অফ দিস জিওগ্রাফি চ্যাপ্টার এবার সাবজেক্ট, অ্যান্ড দেন ধীরে 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 ভালোবাসা জন্মাতে শুরু করে। কীভাবে সেটাই বলি। যেমন লাস্ট দিন আমরা যেটা আলোচনা করেছিলাম, কোথাও আমি তোমাদের বলেছিলাম কিছুটা অস্বচ্ছতা থেকে গেছে, সেই বিষয়টাকে ক্লিয়ার করব। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করব, মানে আগে ক্লাসের রিক্যাপিচুলেশন আজকে একটুখানি করবো। দ্যাট ইজ দ্য স্টার ফরমেশন। দেখো, স্টার ফরমেশন এখানে প্রথমে ফটো দিয়ে যদি তোমাদেরকে বলি এটা নেবুলার থেকে হাইপার মাস তৈরি হলো, মেন সিকোয়েন্স তৈরি হলো, রেড জায়ান্ট প্ল্যানেটারি নেবুলা হলো, তার থেকে হোয়াইট ডোয়ার্ফ তৈরি হলো, আবার এখান থেকেও রেড সুপার জায়ান্ট, তার থেকে সুপারনোভা থেকে হাইমাস স্টারের ডিফারেন্ট, তুমি বলবে ম্যাম কিচ্ছু বুঝলাম না, জিওগ্রাফি স্টিল বোরিং। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে বুঝবো। দেখো, স্টার ফরমেশন এই বিষয়টার ভেতরে আমরা যদি মানে একদম খাঁটি বাংলাতে বলি যে স্টার ফরমেশনের পিছনের কি কারণ আছে, বেসিক্যালি মেন যে রিজনটা সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন দ্য ডেন্সিটি, মানে ঘনত্বের মধ্যে পার্থক্য। দেখো, বলা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ওয়াজ নট ইভেন ইন দ্য আর্লি ইউনিভার্স। এর মানে কি, ভালোভাবে এই জায়গাটা বুঝি যে দ্য ডিস্ট্রিবিউশন অফ ম্যাটার অ্যান্ড এনার্জি ওয়াজ নট ইভেন মানে কি কম বেশি ছিল। স্বাভাবিকভাবে একটা জিনিস বোঝো, যখন কোনো জায়গাতেই কম বেশি থাকে, ধরো একটার মধ্যে পরিমাণ বেশি একটাতে পরিমাণ কম, স্বাভাবিকভাবে আমরা জানি যে গ্র্যাভিটেশন ফোর্স ইজ অলওয়েজ দেয়ার। দুটো অবজেক্ট যখন থাকে, তো এই ইমব্যালেন্স কিসের জন্ম দেয়? প্রথমে দেখো, ইনিশিয়াল ডেন্সিটি কেন দিচ্ছে রাইজ টু দ্য ডিফারেন্স ইন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ইট কজ দ্য ম্যাটার টু গেট ড্রন টুগেদার। ভেরি সিম্পল, দুটো ম্যাটার রয়েছে বা দুটো বস্তু রয়েছে, যে বস্তু ধরো একটা বিশাল বড় একটা আর একটা ছোট। তো দুটোর মধ্যে এই যে ডেন্সিটির পার্থক্য, সেটা স্বাভাবিকভাবে মহাশূন্যে যেটা করবে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের উদ্রেক করা বা তৈরি করা। এবং যখনই গ্র্যাভিটেশনাল ফোর্স বা দুজনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি বলে বিষয়টি প্রেজেন্ট হবে, তখন কি করবে, এই বস্তুটি এই বস্তুর সঙ্গে জুড়ে যাওয়ার একটা চেষ্টা করবে। এই যে জুড়ে যাওয়ার প্রবণতা, এখানটায় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দেখো,
ফরমেশন যদি আমরা শুরুতেই বলি, দেখো এই প্রথমে তো এই অপশানটাই গ্যালাক্সি জন্ম দিয়েছে, রাইট? এবার গ্যালাক্সি যেখানে জন্ম দিচ্ছে সেই গ্যালাক্সির মধ্যে আলটিমেটলি কি রয়েছে, এটা একদম শুরুয়াতের দিন মনে আছে, আমরা লাস্ট দিন পড়েছিলাম বিগ ব্যাং থিওরি, দ্য থিওরি অফ এক্সপ্যানশন। বাই দ্য ওয়ে, এই যে চ্যাপ্টার 2 এ জুড়ে আমরা শুধু থিওরি পড়বো। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? দ্য হাইপো থিওরি অর হাইপাথিসিস। তাতে কি হবে, কারণ এই থিওরি ভবিষ্যতে দেখা গেল আজ থেকে 5 বছর পর বদলেও যেতে পারে, নতুন কিছু আবিষ্কার হলো, নতুন কিছু চেঞ্জেবিলিটিস আসলো। তো বেসিক্যালি মহাশূন্যের যে পার্টিকলসগুলো সারাক্ষণ উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়ানো বলা ভুল, এক্সপ্যানশনের মধ্যে আছে। যেমন আমরা জানি বিগ ব্যাং থিওরিতে আমরা পড়েছিলাম যে কি না, তো যত মহাজাগতিক পার্টিকলসগুলো তারা ধীরে ধীরে এক্সপ্যান্ড হচ্ছে, ছড়াচ্ছে। তো সেই ছড়ানোর যখন কার্যকারিতা চলছে, দ্য বেসিক ইনগ্রিডিয়েন্ট কি তার, যদি আমি ইনগ্রিডিয়েন্ট বলি তাহলে সেটা কি, হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসের কেমন প্রপার্টি? হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস, এ সবসময় কেমন চায়, সারাক্ষণ নিজেকে স্বাধীন হিসাবে পেতে চায়। হাইড্রোজেনের কিছুটা বন্ডিং জায়গা আছে, তবুও হাইড্রোজেন মারাত্মকভাবে সক্রিয় কেন? কারণ ও সবসময় হাইড্রোজেন থেকে হিলিয়ামের প্রপার্টি পেতে চায়। তার মানে কি এদের মধ্যে সবসময় একটা দোলাচল শুরু হবে বা দোদুল্যমানতা থাকবে, বা এরা সবসময় একটা এনার্জি প্রডিউস করার জন্য এরা তৈরি থাকবে, রাইট? এবং সেটা কি করে, গ্যালাক্সিতে কলিশনের তৈরি করে, এবং এটাকে কি বলা হয়, ফিউশন, বা বলা যেতে পারে ফিউশন রিয়াকশন। যেটা কি হয়, দুটো গ্যাসিয়াস মলিকিউলার যখন একে অপরের সঙ্গে যুক্ত হয় বা ধাক্কা লাগে, তার থেকে তারা মারাত্মক এনার্জি বিল্ড করে। সেই এনার্জি বিল্ডগুলো থেকে আলটিমেটলি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দ্য স্টার্স। তাহলে বেসিক্যালি আমরা যে তারা দেখতে পাচ্ছি, সে তারারা কি, দে আর দ্য রিসোর্সেস অফ দ্য এনার্জি। এবং সেই কারণেই সূর্য একটি তারা, এবং সূর্য থেকে পৃথিবী আমরা জানি হোয়াট উই গেট ফ্রম দ্য সান, দ্য এনার্জি। সান ইজ দ্য বিগেস্ট এনার্জি সোর্স, রাইট? মিললো, 2 2 4 হলো। এবার দেখো বলা হচ্ছে যে এখানটায় গ্যালাক্সিগুলো একে অপরের থেকে যদি ডিস্টেন্সেস দেখা যায়, গ্যালাক্সি স্টার্স নয়, এক একটা গ্যালাক্সির মধ্যে, যেমন আমাদের গ্যালাক্সির নাম কি, যেখানে আমরা রয়েছি মানে পৃথিবী রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য মিল্কি ওয়ে, রাইট? এবার এখানটায় বা তাকে বলা হয় দুধসাগর, গঙ্গাসাগর, কি যেন নাম আছে আরও, রাইট? সো এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেরকম অনেক গ্যালাক্সি পৃথিবী নয় ইউনিভার্সের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো প্রত্যেকটা গ্যালাক্সি একে অপরের থেকে কয়েক যোজন আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ বিষয়টাও একটুখানি দেখবো। বেসিক্যালি ডায়ামিটার অফ দ্য গ্যালাক্সি রেঞ্জ দেখো 80,000 থেকে 1,50,000। দ্যাটস সো ইনক্রেডিবল টু রেকগনাইজ দিস থিং। মানে তুমি যদি একবার এটাকে রেকর্ড করতে চাও, দেখো কত অদ্ভুত। এক তো আমরা, তোমরা যেখান থেকে আমাকে দেখছো, ডেফিনেটলি আমরা অ্যাটলিস্ট 2,000 কিলোমিটার দূরে তো অবশ্যই আছি, যদি তুমি পশ্চিমবঙ্গ থেকে আমাকে দেখো। আর ভারতবর্ষের বাইরে যদি কোথাও থাকো তাহলে তো সেই দূরত্ব বিশাল। সেখানটায় বলা হচ্ছে আলোকবর্ষ, মানে আলোকবর্ষ যদি আমরা সিস্টেম দেখি, দিস ইজ সো বিগ। আলোকবর্ষ মানে আলো অ্যাট এ স্পিড অফ 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে যতটা ডিস্টেন্স যেতে পারে। মানে তুমি যদি দেখো পার সেকেন্ডে লাইট 3 লক্ষ কিলোমিটার যায় পার সেকেন্ডে। 1 বছর ধরে লাইট যতটা ডিস্টেন্স কভার করবে তাকে 1 আলোকবর্ষ বলে। ইজ ইট নট ভেরি বিগ অ্যামাউন্ট? আলোকবর্ষ, আলো 1 বছরের অতিক্রম করার ডিস্টেন্স, 1 সেকেন্ডে কতটা যায়? 3 লক্ষ কিলোমিটার। গট দ্য পয়েন্ট? তো সেইখানটায় সেটাই 80,000 থেকে 1.5 লক্ষ কিলোমিটার, 1.5 লক্ষ আলোকবর্ষ দূরে এর ডায়ামিটার হতে পারে। মানে একটা গ্যালাক্সি তার এক্সপ্যানশন এতটা হতে পারে। কত? 80,000 থেকে এত। A galaxy starts from the accumulation of hydrogen gas in the form of very large cloud called nebula. নেবুলার সম্পর্কে আমরা পড়েছি, এই যে হাইড্রোজেন বা হিলিয়ামের যে আমরা প্রেজেন্টেবিলিটি পাচ্ছি, কেন পাচ্ছি? বিকজ অফ দ্য হাইড্রোজেন গ্যাসেস। ওখানে যে মেঘটা তৈরি করে তার মধ্যে কলিশন হচ্ছে, তার থেকে যে তারার উৎপত্তি হচ্ছে, সেই মেঘটার নাম হচ্ছে নেবুলা। ঠিক আছে, এবার সেখান থেকে দেখো গ্রোয়িং নেবুলা ডেভেলপস লোকালাইজ ক্ল্যাম্পস অফ গ্যাসেস, দ্য সেম থিং আই সেড, কে বারবার সেই যে নেবুলাসগুলো রয়েছে তার মধ্যে কি হয়, সি এইটা হচ্ছে নেবুলা। এইবার তোমরা দেখো বিষয়টা কত সহজে বুঝতে পারবে। আমি যদি বোঝাই তাহলে পরে দিস ইজ দ্য নেবুলা।
রাইট? এখানে নেবুলাতে আমরা যদি দেখি তাহলে নেবুলা থেকে কি তৈরি হচ্ছে, একটা মেন সিকোয়েন্সে তৈরি হচ্ছে লো মিডিয়াম মাস্টার্স ইনক্লুডিং সার। সান হচ্ছে কি একটা লো মিডিয়াম মাস্টার্স, মানে এর মধ্যেকার যে মাস বা এর মধ্যেকার যে গ্যাসীয় ঘনত্ব সেটা অনেক লো। আরেকটা কি হয়, হাই মাস্টার্স তৈরি হয়, যেমন মেন সিকোয়েন্সে তৈরি হয় দুটো, তার মানে একটা নেবুলা বা যেখানটায় হাইড্রোজেন বা হিলিয়াম, স্পেশালি হাইড্রোজেন গ্যাসের যেখানে ক্লাউড রয়েছে বা মেঘ রয়েছে, সেই মেঘের থেকে যে পার্টিকলসগুলো কি করছে, তারা ফিউশন তৈরি করছে, একে অন্যের সঙ্গে ধাক্কা লাগাচ্ছে, লাগানোর ফলে তারা দুটো জিনিস তৈরি করছে, একটা মেন সিকোয়েন্সে যাচ্ছে, দুটোকেই মেন সিকোয়েন্স, তার মধ্যে দুটো জিনিস প্রডিউস করছে, একটা হাই সিকোয়েন্স বা হাই মাস্টার্স আর একটা মিডিয়াম বা লো মাস্টার্স, যেমন আমাদের সূর্য। তার মানে আমাদের সূর্য দ্বারা যে গ্যালাক্সি তৈরি হওয়া সেটা কিন্তু লো মাস স্টার্স বা মিডিয়াম মাস স্টার্সের আন্ডারে পড়ে। সেখানটায় দেখো যখন মেন সিকোয়েন্সে তৈরি হয় তখন এরকম রেড সুপার জায়ান্ট জিনিসপত্র তৈরি করে, এখানেও রেড জায়ান্ট তৈরি করে, এবং এই রেড জায়ান্ট কি করছে না তো প্ল্যানেটারি নেবুলা করছে, যেখান থেকে আমরা দেখব প্ল্যানেটের উৎপত্তি। লাস্ট ডে আমি বলেছিলাম যে এটাকে আরো ক্লিয়ারলি আমি তোমাদের বোঝাবো। প্ল্যানেটের উৎপত্তি করছে বা গ্রহের উৎপত্তি করছে কোথা থেকে, এই রেড জায়ান্ট থেকে। আর এই যখন ছোট তারা, মানে ছোট তারা থেকে, যেমন এখানে ছোট তারা কার কথা বললাম, যেমন এখানে কি আমাদের সান রয়েছে, এবার সান থেকে যখন এইরকম একটা রেড জায়ান্ট তৈরি হলো, সেই রেড জায়ান্ট যেটা তৈরি করতে পারে সেটা প্ল্যানেটারি নেবুলা, মানে এখান থেকে কি তৈরি হবে না তো গ্রহ তৈরি হবে। কিন্তু এখান থেকে রেড সুপার জায়ান্ট থেকে যেটা তৈরি হবে তার নাম কি হবে না তো সুপারনোভা। আর এই সুপারনোভাও যখন দুটো ভাগে ভাগ করে তখন একটা নিউট্রন স্টার করে, আদার ওয়ান ইজ কল্ড দ্য ব্ল্যাক হোল। ক্লিয়ার এই অবধি? মানে ব্ল্যাক হোল অনেক বড় ঘটনার ফলাফল। দিস ইজ ওয়াই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ভেরি ভেরি হাই। এবার দেখো গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা যখন বললাম সেটা এখানেও প্রেজেন্ট, এখানেও প্রেজেন্ট, এই জন্য পৃথিবীরও তো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে কোরের দিকে। এবার সেই বিষয়টা বুঝবো। দেখো এখানে লাইট ইয়ারটা বলেছি এবং এখানটায় বোঝার জন্য এই জায়গাটায় আসবো, এবং এইটা আমরা কোথা থেকে দেখছি, এই যে ফটোটা দেখলে এইখান থেকে যদি আমরা দেখি, দেখো এক মিনিট, সি এই যে প্ল্যানেটারি নেবুলার দেখলাম যেখান থেকে কি তৈরি করবে প্ল্যানেট, সেই প্ল্যানেট তৈরির বিষয়টাকে আমরা এবার ডিটেলিংসে দেখব। ক্লিয়ার? এইবার দেখো ফরমেশন অফ প্ল্যানেট কিভাবে হচ্ছে, যে প্ল্যানেটের ফরমেশন কিভাবে হচ্ছে ওই ছবিটাকে এখানে আমি বড় করে দেখাচ্ছি। এইবার দেখো এই যে ফোর্সটা দেখতে পাচ্ছি এখানটা, আমরা দেখছি এখানটা মিডিয়ামটা খুব মানে উজ্জ্বল, আর এই সাইড যে সেকশনটা সেখানে একটা গ্যাসিয়াস ক্লাউড। এইবার এই জায়গাটা থেকে আমরা বুঝতে শুরু করব। দেখো এখানে দু তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমে হচ্ছে দ্য লাম্প স্টার্স টু ফর্ম দ্য প্ল্যানেট। সেই ল্যাম্পের কথাই আমি ওখানে বললাম, স্টারের মধ্যে বা তারাগুলোর মধ্যে, নক্ষত্রের মধ্যে লাম্পসের তৈরি হয়। কারণ কি করছে, ওরা কোলাইড করছে, সারাক্ষণ এনার্জি তৈরি করছে গ্যাসেসগুলো। সি এবার যখন আমাদের গ্রহ তৈরি হচ্ছে, নাও উই উইল আন্ডারস্ট্যান্ড, আমাদের জন্ম তো ছাড়ো, এবার এখানে আরেকটা জিনিস কথা, আজকে আমি এটা পড়াচ্ছি এর মানে এই থিওরি আজীবন সত্যি হবে এরকম কনফার্মেশন কিন্তু নেই। এখনো অবধি প্রুভেন মেথডে যে থিওরিটা রয়েছে সেটাই তোমরা জানতে পারছো। কালকের দিনে হয়তো আমরা যখন বয়স হয়ে যাবে, আমরা বুড়ো হয়ে যাব, দেখা যাবে নতুন কোনো থিওরি এসছে, কালকের দিনে কেন পরশু দিনও আসতে পারে, মানে যে কোনো সময় এটা বদলে যেতে পারে, রাইট? সো এইভাবে আমরা বুঝবো এই মুহূর্তে যে থিওরিটা কাজ করছে, যেটা মোটামুটি প্রুভেন, সেটা এরকম যে বেসিক্যালি কয়েকটা স্টেজে প্ল্যানেট তৈরি হয়। প্ল্যানেট তৈরি হওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বোঝাই। ধরো একটা কাঁচের গ্লাস নিলাম, বা কাঁচের গ্লাসের থেকে একটু বড় একটা বাটি নিলাম, এটা মানে গভীর বাটি নিলাম, দেখা গেল এরকম একটা বাটি নেওয়া হলো, রাইট? এর মধ্যে প্রচুর পরিমাণে জল দিয়ে দিলাম, আর এর ভেতরে কিছু স্যান্ড, ক্লে মানে মাটি, বালি, এটা মিশিয়ে এখানে দিয়ে দিলাম। এইবার এই জলটাকে এরকম করে ঘোরাতে শুরু করলাম। এই ঘোরানোর ফলে কি হবে, যে মাটি বা বালি, তার মধ্যে যেগুলো হেভি অবজেক্ট, মানে মাটির থেকে একটু হেভি, কি ভারী কোনটা, বালি দেখবে নিচের দিকে জমা হতে শুরু হয়েছে। যত জলের ঘের বাড়ছে সেইখানটায় হালকা অবজেক্টগুলো থাকছে, আর মেন জায়গাটা যে জায়গাটায় কনসেন্ট্রেটেড হচ্ছে সেই জিনিসটা কি হচ্ছে, ভারী অবজেক্ট। তো সেম টু সেম এই তারাগুলোর ক্ষেত্রেও ঘটে।
তারাগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, তারাগুলোর ভেতরে কি হচ্ছে, অলওয়েজ এদের মধ্যে কি হচ্ছে, ফিউশন ঘটছে, অলওয়েজ, রাইট? সবসময় তার মধ্যে যে গ্যাসিয়াস প্রপার্টিগুলো আছে তারা একে অন্যের সাথে শুধু ধাক্কাধাক্কি করে যাচ্ছে, এবং সেই ধাক্কাধাক্কি করার ফলাফল হিসাবে তারা কি করছে না, তো নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রিয়াকশনগুলো করছে, এবং তাদের মধ্যে বিভিন্ন রকম আবর্ত গতিশ তৈরি হচ্ছে। চক্রবাত হতে পারে, নাও হতে পারে, দিস ডাজন্ট ম্যাটার, বাট দ্য পয়েন্ট ইজ দ্য লাম্প অফ গ্যাসেস উইদিন দ্য নেবুলা। নেবুলার মাঝখানটাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি হচ্ছে, যে একটা গ্যাসের লাম্পস তৈরি হচ্ছে। আর লাম্পস কোন দিকে হবে, যে অ্যাকচুয়ালি গ্যাসের ক্লাউড, যেখানটা যে সমস্ত গ্যাসগুলোর ডেন্সিটি বাড়তে থাকবে বা তার মধ্যে ঘনত্ব বাড়তে থাকবে, তার পরিমাণ এই জায়গাটায় বেশি হবে, হুইচ ইজ কল্ড দ্য সেন্টার। এবং এইখান থেকে কোর তৈরি হবে, এবং এই কোরটা কিসের কোর না, তো গ্যাসের কোর। ক্লিয়ার? সেটাই বলা হচ্ছে গ্যাস এবং ডাস্ট ডেভেলপ অ্যারাউন্ড দ্য গ্যাস কোর। এইবার এই কোরেরই ফরমেশনে এই বিষয়টা পাওয়া যায় কি না, তো কোর হয়ে গেল। এবার কোরের বাইরে যদি ম্যাক্সিমাম গ্যাস জমা হয়, তার থেকে গ্যাস প্ল্যানেট তৈরি হয় বা গ্যাসিয়াস জায়ান্ট তৈরি হয়, যেমন আমাদের জুপিটার, রাইট? আমরা যদি বলি ঠিক সেই অবস্থায় সলিড অ্যাক্রিডেশন, গ্যাসের সলিড অ্যাক্রিডেশন তো হচ্ছে, এবং তার পাশে যে আউটার কোর, সেখানে স্লো কোর অ্যাক্রিশন হচ্ছে। অ্যাক্রিশনের মানে কি, লেয়ার আফটার লেয়ার। অ্যাক্রিশন, এখানে যে ওয়ার্ডটা রয়েছে না অ্যাক্রিশন, এটার মানেই কি, দিস ইজ লেয়ার, দিস ইজ লেয়ার আফটার লেয়ার, লেয়ার আফটার লেয়ার, এটা বাই টাইম। সো বাই টাইম হওয়াতে কি হচ্ছে, ইট উইল টেক আ লং পিরিয়ড। বোঝা গেল এই অবধি? ক্লিয়ার হলো? দেখো, তার মানে এই পুরো বিষয়টা হতে কিন্তু আমাদের যথেষ্ট রকম সময় দেখতে পাচ্ছি। তো এখানটায় যখন গ্যাসিয়াস কোনো প্ল্যানেট তৈরি হচ্ছে, তার মানে এই কোরটা তো সেম প্রত্যেকের জন্য। কোর কেন সেম, কারণ আমরা এইমাত্র দেখেছি এই যে কোর, এখানটায় গ্যাস থাকবেই, গ্যাস জমেই। কেমনভাবে গ্যাস থাকবে এইমাত্র বললাম, এই যে জল, এখানে জল যদি ঘুরিয়ে দিই, তাহলে জল ঘুরিয়ে দিলে পরে এর মধ্যে যদি বালি মাটি দমিয়ে দিই, তাহলে এখানটায় ভারী জিনিসগুলো থাকবে বিকজ অফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স শুধুমাত্র পৃথিবীর মধ্যে নেই, পুরো ইউনিভার্সের সমস্ত বস্তুগুলোর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, রাইট? এবার তার মধ্যে তার কম বেশি থাকে, মানে মেজারমেন্ট থাকে। তো সেম হেয়ার, এখানটায় দেখো প্রত্যেকটার যে কোর, দে আর সেম, কিন্তু তার বাইরের যে গ্রোথটা বা লেয়ার আফটার লেয়ার যে অ্যাক্রিশন, তার ওপর তৈরি হয় বাকি জিনিসগুলো। তো এখানটায় যখন আমরা এইখানটায় যখন স্লো অ্যাক্রিশন হচ্ছে, এখানে পাচ্ছি আইস জায়ান্ট। আইস জায়ান্ট মানে কি, এই গ্যাস যতটা গ্যাসিয়াস, এটার মধ্যে একটু সলিডিফিকেশন বেশি পাওয়া যাবে। আর তারপরে পাই আমাদের পৃথিবীর মতো প্ল্যানেটগুলো, যেটা টেরেস্ট্রিয়াল বা বসবাসযোগ্য, তার কারণ এর যে ডিস্ক, এখানে সলিডসের পার্টিকলস রয়েছে, গ্যাসিয়াস পার্টিকলস রয়েছে বা জলীয় পার্টিকলস রয়েছে। দিস ইজ ওয়াই ফর আওয়ার ওয়ার্ল্ড তিনটে স্ফিয়ার দেখা যায়, কি, একটা লিথোস্ফিয়ার, একটা হাইড্রোস্ফিয়ার, আরেকটা কি, ও হাইড্রোস্ফিয়ার হচ্ছে জল, লিথোস্ফিয়ার হচ্ছে আমাদের বাকি ভূমিমণ্ডলের কথা, রাইট? এবং এই লিথোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ারকে বাদ দিলে পরেও যদি আমরা দেখি, তাহলে আমরা জানি এর আশপাশে আমাদের রয়েছে অ্যাটমসফিয়ার বা আবহাওয়া। সো লিথোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার ইজ দ্য বেসিক প্রপার্টি, যেটা জন্ম দিচ্ছে কিসের না, তো অ্যাটমসফিয়ারের। ক্লিয়ার? সো দিস ইজ দ্য থিং উই নিড টু নো, কিভাবে তৈরি হচ্ছে গ্যাসের ফরমেশন। এইমাত্র তোমাদেরকে যেটা বললাম ঠিক সেটাই আমরা এখানেও ফলো আপ করলাম। সো সরি, ওকে, in the next stage, अरे यार, I have no idea what happens to my thing sometime. Anyway, so in the next stage, the gas clouds getting condensed and matter around the core develops into
স্মল রাউন্ডেড অবজেক্ট, অ্যান্ড আই এম শিওর তোমরা অলরেডি পড়েছো। বাই দ্য ওয়ে এখানে একটা ওয়ার্ড আবার মনে করিয়ে দেবো, হুইচ ইজ বিন কল দ্য প্ল্যানেটেসিমাল। হোয়াট ইজ কি কল প্ল্যানেটেসিমাল? যে বস্তুগুলো বা যে ছোট ছোট অবজেক্টগুলো, মলিকুলারগুলো, এনার্জি সাবস্টেন্সগুলো বা অ্যাস্ট্রয়েডস, হোয়াট এভার ইউ সে, যেগুলো প্ল্যানেট তৈরি করতে পারে, মানে যে ওই কোরটাকে গ্যাসিয়াস অবজেক্ট বানিয়ে তার আশপাশে লেয়ার আফটার লেয়ার অ্যাক্রিশন ঘটাতে পারে, সেই বস্তুটার নামই প্ল্যানেটেসিমাল। ঠিক আছে, তার নাম কি? প্ল্যানেটেসিমাল, মানে প্ল্যানেট তৈরি করতে পারে, তাই প্ল্যানেটেসিমাল, রাইট? লার্জার বডিজ যেগুলো থাকে সেগুলো কোয়ালিশনের দ্বারা, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের দ্বারা একে অন্য মেটেরিয়ালের সাথে স্টিকিং করতে থাকে, এবং যেগুলো প্ল্যানেটেসিমাল থাকে তারা লার্জ নাম্বার অফ স্মলার বডিজ। এবং লাস্ট স্টেজে কি হয়, 3টে নাম্বারে কি হয়, অ্যাক্রিয়েট করে দ্য দিস থিং হোয়াট আই টোল্ড ইউ হেয়ার। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই যে ডিভিশনস, প্রত্যেকটা ডিভিশন আমি তোমাদের বোঝালাম যে কিভাবে সলিড বা এইগুলো হয়। নেক্সট হচ্ছে, এবার আসবো, এইগুলো তো আমরা এতক্ষণ অবধি বুঝলাম বা পড়লাম, আমাদের পৃথিবীর নয়, একটা ন্যাচারাল প্রসেস অফ প্ল্যানেট তৈরি হওয়ার, বা একটা ন্যাচারাল প্রসেস যেখান থেকে আমরা কি পাচ্ছি না, তো প্ল্যানেটের সঙ্গে সঙ্গে কি পাচ্ছি, দিস ইজ কল্ড দ্য স্টার্স, সেগুলো পড়লাম। এইবার আমরা আসবো আমাদের সৌরমণ্ডলে। সৌরমণ্ডল যেরকম বললাম, আমরা যে গ্যালাক্সিটা অবস্থিত রয়েছি সেইখানটায় কটা মানে এরকম প্রচুর সৌরমণ্ডল রয়েছে, বাট আওয়ার গ্যালাক্সি ইজ বিন কল দ্য মিল্কি ওয়ে। ঠিক আছে, আর আমরা জানি শুধুমাত্র আমাদের সৌরমণ্ডল সম্পর্কে সমস্ত। আর এই যে মাঝে মাঝে নিউজ পাও না, নাসা এটা পেয়েছে, ইসরো এটা পেয়েছে, এর পিছনের রিজন এটা যে এই শুধুমাত্র এই একটা সৌরমণ্ডল না, দেয়ার আর সো মেনি গ্যালাক্সিজ। তো গ্যালাক্সির মানে খোঁজা, তার থেকে রেজাল্ট পাওয়া, এই সমস্তগুলো এখানটায় কন্টিনিউয়াস চলতে রয়েছে। নাও আমরা যদি বলি তাহলে এই মুহূর্তে আমাদের সোলার সিস্টেমে কটা প্ল্যানেট আছে? 8টা, অ্যাকর্ডিং টু এনসিইআরটি 2022 and 23 এডিশন, বা নাসার এডিশন থেকেও বলা যেতে পারে, এটা আপডেটেড। সো আমাদের কাছে 8টা প্ল্যানেট রয়েছে। এইবার তুমি জিজ্ঞেস করবে, আমাদের কাছে যদি 8টা প্ল্যানেট থাকে তাহলে পরে আমরা তো ছোটবেলা থেকে পড়েছি 9টা রয়েছে, 10টাও কখনো কখনো। হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড? বেসিক্যালি এটা নাম্বার বাড়তেও পারে, কমতেও পারে, আরও কমে যেতে পারে, আবার বেড়েও যেতে পারে, ইউ নেভার নো, বিকজ খোঁজ তো চলছে। বাট প্রমিনেন্ট যে বিষয়টা রয়েছে আমাদের হাতে, সেটা আমাদেরকে কি বলছে দেখি। Our solar system supposed to be formed started its collapse and core formation sometime 5 to 6 billion years ago, and planet were from about 4.6 billion years ago. Billions এর নাম্বার তোমরা জানোই অলরেডি, মিলিয়ন্স 10 মানে 100 মিলিয়ন্স সে গিয়ে 1 বিলিয়ন হয় শায়দ, or 10 মিলিয়ন সে 1 বিলিয়ন। I can fumble the main number. মোট কথা 100 কোটিতে 1 বিলিয়ন, প্রবাবলি 100 কোটিতে, 100 কোটিতে 1 বিলিয়ন। সো এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, আওয়ার সোলার সিস্টেম কনসিস্ট, আচ্ছা আরেকবার বলছি, যদি আমি বাই চান্স ভুল ইনফরমেশন এই বিলিয়ন মিলিয়নে দিয়ে থাকি, প্লিজ লেট মি নো, বিকজ এখানে চান্স আছে আমার গুলানোর। ঠিক আছে, আগে থেকেই সবাই হেরে হেরে করে, দিদি তুমি ভুল বললে, ম্যাম কী সব পড়াচ্ছ, এরকম না করে প্লিজ কমেন্টে ঠিকটা বলে দিও, আমি আগে থেকেই বলে দিচ্ছি, ইফ আই এম রং দেন। তো সেই ক্ষেত্রে আমাদের সোলার সিস্টেম কনসিস্ট অফ দ্য স্টার্স, 8 planet, 63 moons, million of smaller bodies like asteroids, comet, and huge quantity of dust grain and gases. And that is the reason, you know, এখানে আমরা তো আমাদের সোলার সিস্টেমে 8টা প্ল্যানেট, 63টা মুন, চাঁদ, কি বলছো 63টা চাঁদ? ইয়েস, বিকজ ওয়েন উই টক অ্যাবাউট মুন বা স্যাটেলাইট বা উপগ্রহ যখন বলছি, তখন আমরা কিসের কথা বলছি? শুধুমাত্র পৃথিবীর কথা বলছি। বাট যখন পুরো সোলার সিস্টেমের কথা বলছি, উই হ্যাভ অ্যানাদার প্ল্যানেট, 8খানা আলাদা গ্রহ আছে, তাদেরও যে মুনগুলো বা তাদেরও যে চাঁদগুলো সেগুলো এখানে অ্যাড করছি। সো 63টা রয়েছে, এবং মিলিয়ন অফ স্মলার বডিজ, অ্যাস্টেরয়েডস, কমেটস মানে ধূমকেতু, এবং প্রচুর পরিমাণে ডাস্ট গ্রেন পাওয়া যায়, ডেব্রিসেস। দেখো এই 8টা প্ল্যানেটের মধ্যে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স আর কল দ্য ইনার প্ল্যানেট। লেট মি সি দিস ইজ দ্য পিকচার। এখানটা আমরা কি দেখতে পাচ্ছি না, তো এখানে আমাদের কাছে রয়েছে ওয়েট, ওকে, আমাদের কাছে কি রয়েছে? এখানে রয়েছে সূর্য, এখানে রয়েছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স। এই জায়গাটায় দেখো মার্স এবং জুপিটার, মানে মঙ্গল এবং জুপিটারের মাঝখানে এখানে একটা বেল্ট দেখতে পাচ্ছি।
এখানে লেখা আছে মেটিওরাস অ্যাস্টেরয়েডস। মেটিওরাস অ্যাস্টেরয়েডস এর মানে কি? এখানটায় অ্যাস্টেরয়েড বা ছোট ছোট যে ডেব্রিসেস বলা যায়, ডেব্রিসেস বলা ভুল, ছোট ছোট যে সেলেস্টিয়াল অবজেক্ট, তার একটা বেল্ট রয়েছে। তো বেল্টের এই পাশের যারা, এদের নাম হচ্ছে ইনার প্ল্যানেট। ঠিক, বেল্টের এই পাশে কারা? ইনার প্ল্যানেট। এই পাশে কারা? আউটার প্ল্যানেট। জুপিটার দিয়ে শুরু, বড় সড়ো, সো একটা জিনিস মনে রাখতে পারো, একে জোভিয়ানও বলা হয়, আর একে বলা হয় টেরেস্ট্রিয়াল। কেন টেরেস্ট্রিয়াল বলা হয়? টেরেস্ট্রিয়াল মানে পৃথিবীর মতো, মানে পৃথিবীতে যেমন বাসযোগ্য সেরকম, পৃথিবী যেমন বাসযোগ্য ঠিক সেই রকম এই যে বিষয়টা, এই ইনার প্ল্যানেট, এই যে চারটে দেখছি, মানে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এবার তুমি বলবে যে তার মানে কি এগুলোতেও থাকা যাবে? নো, it is not proven yet, but yes, the property we have, the earth have, so the other also have some kind of similarity. এবং সেই প্রপার্টিটা কি? যে এরা বেসিক্যালি রক্স আর মিনারেলস এখানটায় প্রেজেন্ট। সো দিস প্ল্যানেটস আর রকি বা পাথুরে। তাহলে এরা কিরকম? এখানে তো প্লুটো রয়েছেই, তাহলে পরে আমি কি বললাম, এখানে প্লুটোর পরেও এখানে কুইপার বেল্ট অবজেক্টস থাকে। তার মাঝখানের এই যে চারটে, তার কি পার্থক্য? দে আর বিন কল্ড গ্যাসিয়াস। মানে কি? এদের যেমন সাবস্টেন্স পাথুরে, এদের সাবস্টেন্স গ্যাসের মতো। প্রশ্ন এখানে আরেকটা আসবে, ম্যাম তাহলে এরা সূর্যের কাছে পাথুরে, এরা এখানে গ্যাসিয়াস কেন? আগেন দ্য সেম স্টোরি। একটা বাটি নাও, বাটির মধ্যে জল ভরো, তার মধ্যে একটু বালি আর মাটি মেশাও, ভারী জিনিসগুলো কোরের দিকে থাকবে। অ্যান্ড দ্য সিম্পল লজিক, সান ইজ দ্য বিগেস্ট ফোর্স অফ গ্র্যাভিটেশন। মাধ্যাকর্ষণ শক্তির সর্বোচ্চ উৎস হচ্ছে সূর্য। তাহলে যারা ওয়েট যাদের বেশি তারা সূর্যের কাছের দিকে থাকবে, যাদের ওয়েট হালকা হতে থাকবে তারা পিছনের দিকে থাকবে। এইবার তোমার মাথায় একটা প্রশ্ন আসছে নিশ্চয়ই, যে বুধ এত ছোট এর কাছে, তাহলে এ তো অনেক বড়, এর কাছে থাকা উচিত পৃথিবীর কাছে। বড় যেহেতু সাইজে এত বড়, ওয়েটও বেশি হবে। নাও পয়েন্ট হচ্ছে ডেনসিটির, ঘনত্বের, সাইজের নয়। তাহলে কি? আয়তনের নয়, বিষয় হচ্ছে ঘনত্বের। তাহলে ঘনত্ব অনুযায়ী যেহেতু এটা গ্যাসিয়াস, এটা তো গ্যাস, গ্যাস সবসময় যেটা সলিড তার থেকে হালকা হয়, তাই জন্য এর ডিস্টেন্স সূর্য থেকে দূরে। যার যত দূরে সে তত বেশি সূর্য থেকে দূরে, মানে যার হালকা যত বেশি সে তত দূরে। প্লুটো অ্যাট দ্য লাস্ট পয়েন্ট। এখানে একটা জিনিস আমাদের শিখতে হবে, বলা হচ্ছে প্লুটোর ক্ষেত্রে একটা নাম রয়েছে। প্লুটোকে কেন বলছে না যে প্লুটো একটা আমাদের কাছে প্ল্যানেট? প্লুটো হচ্ছে এমন একটা ব্যাপার, এখানে আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছি যে কাকে কিভাবে বলে। তো বেসিক্যালি আচ্ছা, টেরেস্ট্রিয়াল অবজেক্টে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, জোভিয়ানস মিন জুপিটার লাইক, আর টেরেস্ট্রিয়াল মানে পৃথিবীর লাইক। আচ্ছা এখানটা দেখো, আমাদের দরকার যেটা প্লুটো সম্পর্কে বলছিলাম, দ্যাট ইজ কল্ড ডোয়ার্ফ প্ল্যানেট। বাংলায় কি বলে গো? বামন। বামন কাকে বলে? বামন তাকেই বলে সে সর্বসম্মত কর্মে মানুষ, কিন্তু তার মধ্যে কিছু ক্যাটাগরিজ কম পাওয়া যায়। এবং এইখানটায় প্লুটোর ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা দেখতে পাই। এবং সেখানে কি প্রথমত যেটা দেখব সেটা হচ্ছে প্লুটো ছাড়াও আমাদের সৌরজগতে আরও কিছু কিন্তু প্ল্যানেটস আছে। অ্যাজ ইউ নো, মেকমেক, হাউমিয়া, সেরাস, এরিস, এরা কোথায় অবস্থান করে? দে স্টেজ আফটার দ্য কুইপার বেল্ট। ঠিক আছে, এখানে প্লুটোর পরে যে অ্যাস্টেরয়েড বেল্ট পাওয়া যায় এর নাম হচ্ছে কুইপার বেল্ট। তো এই কুইপার বেল্টের সঙ্গে যারা রয়েছে তারা, এইবার দেখো একে কেন প্ল্যানেট বলা হয় না? প্ল্যানেট হওয়ার জন্য তোমাকে কিছু নিয়মাবলী মানতে হবে। যে আমাদের যারা কি বলে নভশ্চর যারা রয়েছেন বা যারা হচ্ছে মহাকাশ বিজ্ঞানী রয়েছেন, তাদের যে বেসিক্যালি তাদের যে ইন্টারন্যাশনাল যে সোসাইটি অফ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়েছে যে সেই অনুযায়ী
কোনটাকে তুমি তারা বলবে বা কোনটাকে তুমি গ্রহ মানে বেসিক্যালি গ্রহ বলবে সেটা তুমি এখানে প্রমাণ পাবে। তো প্লুটোর ক্ষেত্রে কি হয়, দেখো একটা মানে একজনকে যদি গ্রহ হতে হয় তাকে 3টে নিয়ম মানতে হয়। একটা নিয়ম কি, তার কাছে একটা নিজের কক্ষপথ থাকতে হবে, ঠিক আছে, নিজের কক্ষপথ থাকতে হবে এবং সেখানটায় তার মাঝখানে এবং সেই কক্ষপথের মাঝখানে একজন তারাকে থাকতে হবে। সেই তারা ইজ লাইক দ্য ফাদার ফিগার, যেমন সূর্য আছে আমাদের ক্ষেত্রে, তাকে ঘুরতে হবে। নেক্সট তার একটা মানে সেকেন্ড একটা সূর্য থাকতে হবে, আরেকটা কি তার যে কক্ষপথ সেটা কাউকে ইন্টারসেক্ট করবে না বা কাউকে কাটবে না। তো এখানে 3rd নম্বরে গিয়ে প্লুটো হেরে যায়। প্লুটো গিয়ে কী করে, কোথাও না কোথাও নেপচুনের যে ইউরেনাসের যে কক্ষপথ তাকে ও ইন্টারসেক্ট করে। এখানেই প্লুটোর সবথেকে বড় ফেলিওর হয়ে যায়। এবং এখানটায় যদি আমরা দেখি বেসিক্যালি বাকি সমস্তগুলো যেগুলো তৈরি হচ্ছে না, এখানে আমরা অলরেডি এগুলো পড়েছি টেরেস্ট্রিয়াল সম্পর্কে, এগুলো আমি আবার বলছি না। এবং এখানটায় আরেকটা জিনিস কি, কিছু ডেটার কথা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বেসিক্যালি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন থেকে ইন্টারন্যাশনাল থেকে ডিসিশন প্লুটো হ্যাজ টেকেন দ্য আদার সেলেস্টিয়াল অবজেক্ট ডিসকভার্ড ইন দ্য রিসেন্ট পাস্ট মে বি কল্ড দ্য ডুয়ার্ফ প্ল্যানেট। এবং এখানটা আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই টেরেস্ট্রিয়াল অবজেক্ট হোক, মানে এইটা হোক, এদিককার হোক বা এদিককার হোক, পুরো এইটাকে তৈরি হতে আমাদের সময় লেগেছে যে 5.6 বিলিয়ন ইয়ার্স, আর এই পুরো বিষয়টা ঘটতে কিন্তু 4.6 বিলিয়নের মধ্যে এটা ঘটনাটা ঘটে। তার মানে সমস্ত গ্রহগুলোর জন্ম কিন্তু প্রায় সমান সমান বয়সে হয়েছে, রাইট? তার মানে প্রত্যেকটা গ্রহর জন্ম প্রায় সমান সমান বয়সে হয়েছে, এই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখানে ক্লিয়ার হয়ে গেল, রাইট? আচ্ছা, এইখানটায় এবার নতুন যেটা আমরা জানবো এখান থেকে সেটা কি। সো হেয়ার আমি অলরেডি এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কি কি টেরেস্ট্রিয়াল প্ল্যানেট কিভাবে ফর্ম করে, সোলার উইন্ড কাকে বলে। দেখো এখানে আরেকটা জিনিস জানার আছে, কেন এই অ্যাস্টেরয়েড বেল্ট ওয়াই দিস বেল্ট ইজ নিয়ার টু সান, এই বেল্ট বা এখানে অ্যাস্টেরয়েডগুলোর মানে সূর্যের কাছাকাছি হওয়ার কারণ কি, রিজন কি? দেখো রিজন হচ্ছে দ্য সোলার উইন্ড। সোলার উইন্ড সূর্যের কাছে সব থেকে বেশি, সোলার উইন্ড কি অ্যাকচুয়ালি সূর্যের মধ্যে যে গ্যাস অবস্থান করছে সেই গ্যাসের স্পিড আপ এর কথা বলছে, তাই তো সোলার উইন্ড। সেটা যখন রয়েছে, সোলার উইন্ড ওয়ার নট অল দ্যাট ইন্টেন্স টু কজ সিমিলার রিমুভাল অফ গ্যাসেস ফ্রম দ্য জোভিয়ান প্ল্যানেট। বেসিক্যালি সূর্যের কাছাকাছি থাকার কারণে পৃথিবী বা মার্স বা ভেনাস এদের ওপরেও তো গ্যাসের আস্তরণ ছিল, কিন্তু সূর্যের যে সোলার উইন্ড সেটা যে এত বেশি ইন্টেন্স, তার পাওয়ারে, তার যে বলা যেতে পারে তার যে মানে টেনে নেওয়ার ক্ষমতা, সেই অনুযায়ী এদের যে গ্যাসিয়াস যে এদের কি বলবো, এর যে চারপাশে হয়ে থাকা যে ঘেরা টোপ সেটা সরে যায়। কিন্তু তাদের দূরত্ব, মাঝখানে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, তো জোভিয়ান প্ল্যানেটসগুলো বা বৃহস্পতি, ইউরেনাস বা শনি, এদের যে দূরত্ব সেইগুলো মানে সোলার উইন্ড দ্বারা অত বেশি প্রভাবিত হয়নি, মানে এদের দূরত্ব থাকার কারণে বা ডিস্টেন্সেসের কারণে সোলার উইন্ড দ্বারা এরা প্রভাবিত হয়নি, তাই এদের যে গ্যাসের আবরণ সেটা ইনট্যাক্ট থেকে গেছে, রাইট? তো সেই কারণে পৃথিবীর মানে যেগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বা ইনার প্ল্যানেট বা যেগুলো পৃথিবীর মতো কাছাকাছি সূর্যের কাছে থাকা যে 4টে প্ল্যানেট, এদের থেকে কি না, তো এদের যে গ্যাসিয়াস আবরণ সেটা একদমই হাওয়া হয়ে গেছে। যেটা রয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাটমসফিয়ার রয়েছে। আমাদের গ্যাসিয়াস কোনো আলাদা করে কোনো না হিলিয়ামের আবরণ আছে না হাইড্রোজেনের আবরণ আছে, আমাদের কাছে মিক্সড গ্যাসের অ্যাটমসফিয়ার রয়েছে। এবং এখানটা আরেকটা জিনিস কি, দ্য লোয়ার গ্র্যাভিটি কুড নট হোল্ড দ্য এসক্যাপিং গ্যাস, এবং সেইটাই এখানে ব্যাপার। এখানকার যে গ্যাসগুলো যাচ্ছিল এদের গ্র্যাভিটেশনাল পাওয়ার অনেক কম অ্যাজ এ সিঙ্গল বডি, সেই জন্য। নেক্সট কি, দ্য মুন ইজ দ্য অনলি ন্যাচারাল স্যাটেলাইট অফ দ্য আর্থ। এবার আমরা পড়বো চাঁদ সম্পর্কে, কিন্তু সেটা পড়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি মনে করিয়ে দেবো, দ্যাট ইজ দ্য ওকে সরি এখানটায় না এটা সরে গেছে, এনিওয়ে ওকে। মুন, the moon is the only natural satellite of the earth. Like origin of the earth, there have been attempts to explain how the moon was formed. এইবার আজকের পড়ার মধ্যে আজকের বিষয় এটাই আমি লাস্ট কথা বলবো, সেটা হচ্ছে আমাদের চাঁদ কিভাবে তৈরি হয়েছে। There also have 2-3 theories.
ফার্স্ট থিওরিজ কি বলছে, প্রথম যে থিওরিটা সেটা কি বলছে চাঁদ সম্পর্কে, না তো চাঁদ যেভাবে তৈরি হয়েছে এবং সেটার জন্য যিনি দায়ী, মানে যে মানুষটি দায়ী, তিনি কে? স্যার জর্জ ডারউইন 1838 সালে তিনি একটা থিওরি দেন। তিনি কি বলেন যে পৃথিবী ঘুরছিল, খুব জোরে 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 ঘুরছিল। তো ঘুরতে ঘুরতে কি হয় না, তো পৃথিবীর ওপর এরকম একটা বিষয় হয়, মানে এই পৃথিবীর মধ্যে একটা মারাত্মক ফিউশনের তৈরি হয়, এবার একটা ডাম্বেলের মতো শেপ নেয়, ঠিক আছে, এরকম একটা ডাম্বেলের শেপ নেয়, এবং যে এই জায়গাটার যে ইন্টেন্সিটি এত বেশি এর মধ্যে পাওয়ারফুল হয় যে এটা এর থেকে ছিটকে বেরিয়ে যায়, ঠিক আছে। হু টোল্ড? স্যার ডারউইন বলেন, জর্জ ডারউইন বলেন, কবে? 1838 সালে। এবং ছিটকে বেরিয়ে গিয়ে এ কি করে, পৃথিবীকে ঘুরতে শুরু করে, বিকজ পৃথিবীর সাইজটা বড় ছিল, তো এর গ্র্যাভিটেশনাল ফোর্স একে পুল করে রাখে, তাই এর যে গ্র্যাভিটেশনাল সার্কামস্টেন্সেস মানে সার্কামফারেন্স তার বাইরে আর এ বেরোতে পারে না, স্বাভাবিকভাবে এবার ঘুরতে থাকে। এবং প্রমাণ হিসাবে কি বলেন যে আজকের দিনে যেখানে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে ওই ডিপ্রেসড এরিয়া, মানে যে এরিয়া থেকে চাঁদ খুলে বেরিয়ে চলে গেছিল। সময় গেছে এবং আলটিমেটলি যারা বিজ্ঞানীরা, যারা ক্রিটিক্সরা, তারা এর বিরোধিতা করেছেন এবং তারা যে নতুন এক্সপ্লেনেশন দিয়েছেন তার নাম কি? দ্যাট ইজ কল্ড দ্য বিগ স্প্ল্যাট। হোয়াট ইজ দ্য বিগ স্প্ল্যাট? নাও উই হ্যাভ টু নো দিস। লুক এট দিস পিকচার। বিগ স্প্ল্যাট কাকে বলে? এইটা হচ্ছে বলা হচ্ছে দুটো গ্রহ, দুটো গ্রহের মধ্যে কি, একটা হচ্ছে আর্থ, আরেকটা হচ্ছে মার্স। এরা যখন সূর্যকে কভার করে ঘুরছিল কোনো একটা টাইম পিরিয়ডে, when they were forming, তার যারা যখন নিজেদের মতো তৈরি হচ্ছিল, যখন নিজেদের মতো ইন দ্য সেন্স তারা যখন নিজেদের মধ্যে তাদের যখন গ্যাস ফর্মেশন, যখন তাদের কোর তৈরি হচ্ছে, ইন্টেন্সিটি অনেক প্রবল, সে সময় পৃথিবী এবং মার্স উভয়ের সঙ্গে ধাক্কা লাগে এবং দুটো গ্রহের সাথে ধাক্কা খায়। এখানে ধাক্কা খাওয়ার পরে দুটোর থেকে কি প্রচুর পরিমাণের অংশ ধাক্কা খেয়ে বেরিয়ে যায়, তার মধ্যে যেটা সব থেকে বড় অংশ খুলে পড়ে, সেই অংশটা পৃথিবীর চারপাশে ঘুরতে শুরু করে, আর ওইদিকে মঙ্গলের পাশে যারা যারা ছিল তারাও থাকতে পারে। তো এটা যেহেতু মানে অনেক বড় সড়ো ধাক্কা, তাই এর নাম কি? দ্য বিগ স্প্ল্যাট। গট দ্য পয়েন্ট? তো এই বিগ স্প্ল্যাট কোথা থেকে এলো না, তো দুটো গ্রহ পৃথিবী এবং মঙ্গল তাদের যে ধাক্কার ফলে যে বলা যেতে পারে যে মানে দুটো জিনিস যদি ধাক্কা খায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না, সেই গুঁড়োগুলোর মধ্যে একটা গুঁড়ো পৃথিবীর সঙ্গে টিকে গেল, তাকে ঘুরতে থাকো, সেটা হচ্ছে আমাদের আজকে চাঁদ। এবং এই থিওরিটাকেই সব জায়গাতে মেনে রাখা হয়, দিস ইজ দ্য থিং। এবং এই পুরো ঘটনাটা 4.44 বিলিয়ন ইয়ার এগো তৈরি হয়েছিল এবং এটা bursted large part of the earth into space. This portion blasted material then continued to orbit the earth and eventually formed into present moon about. So it was all about moon বা চাঁদ। দেখো এখানে অনেকগুলো জিনিস আমরা কিন্তু এখনো ক্লিয়ার করছি না, আমরা এভলিউশন পড়ছি, আমরা এখনো চাঁদ কত সময় নেয় বা সমস্ত এগুলোর মধ্যে ঢুকছি না, আমরা কি করছি না, তো এদের অরিজিন পড়ছি। তো ইয়েস, আজকের ক্লাস আমি এই অবধি রাখবো, কারণ নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি পৃথিবী সম্পর্কিত সমস্ত বিষয়গুলো। তো আশা করি জিওগ্রাফি এখন থেকে একটু ইন্টারেস্টিং হতে চলেছে। যদি তাই হয় প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট। অনেক সময় লাগে গো তোমাদের জন্য এই ক্লাসগুলো বানাতে, তোমাদেরকে বিষয়গুলোকে বোঝানোর জন্য। তো তোমাদের যদি লাইক আর সাবস্ক্রিপশন বেড়ে যায়, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হয় আমাদের কাছে, মানে দিস ইজ নট ফর মি, ফর দ্য হোল স্টাডি আইকিউ বাংলা টিমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আর প্লিজ শেয়ার দ্য ভিডিও ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল ফর দ্য আদার সাবজেক্টস আন্ডারস্ট্যান্ডিং। তোমার কেমন লাগলো অবশ্য করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড জয় হিন্দ।